প্রিয় ছাত্ররা, আমি শ্যামল স্যার ক্লাস 12-এর নতুন একটা চ্যাপ্টার নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। চ্যাপ্টারটার নাম রাসায়নিক গতিবিদ্যা। চ্যাপ্টারটা খুবই ইম্পর্ট্যান্ট। আমরা আগের দিনে সলিড স্টেট বা পদার্থের কঠিন অবস্থা এই চ্যাপ্টারটা শেষ করেছি। এখন আজকে আমরা নতুন চ্যাপ্টার শুরু করছি। চ্যাপ্টারের নাম রাসায়নিক গতিবিদ্যা। তোমরা 11-এ রাসায়নিক শক্তি বিজ্ঞান পড়েছিলে। শক্তি বিজ্ঞান যখন পড়েছিলে তখন আমরা বলেছিলাম যে কোনো রাসায়নিক বিক্রিয়া যখন সংঘটিত হয় তখন সেই বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়। অর্থাৎ রসায়নের যে শাখায় আমরা তাপ শক্তি নিয়ে আলোচনা করেছি তাকে বলা হয় তাপ শক্তি বিজ্ঞান বা থার্মোডাইনামিক্স। কিন্তু ওখানে আমরা কয়েকটা জিনিস জানতে পারিনি, যে বিক্রিয়াটির গতিবেগ কেমন, বিক্রিয়াটির উপরে কোনো বাহ্যিক প্রভাব অর্থাৎ চাপ, তাপ, উষ্ণতা, গাঢ়ত্ব, অনুঘটক এর প্রভাব আছে কিনা সেটা আমরা শক্তি বিজ্ঞানের সাহায্যে জানতে পারিনি। তো সেইগুলো জানার জন্য আমরা এখন যে চ্যাপ্টারটা পড়ব সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে রাসায়নিক গতিবিদ্যা। তো গতিবিদ্যা কাকে বলে? রসায়নের যে শাখায় কোনো রাসায়নিক বিক্রিয়ার গতি বা হার বা রাসায়নিক বিক্রিয়ার উপরে কোনো বাহ্যিক প্রভাব আছে কিনা অর্থাৎ চাপ, তাপ, উষ্ণতা এবং অনুঘটকের প্রভাব আছে কিনা রসায়নের যে শাখায় সেটা জানা যায় তাকে বলা হয় রাসায়নিক গতিবিদ্যা বা কেমিক্যাল কাইনেটিক্স। তো এই কেমিক্যাল কাইনেটিক্স জানার জন্য প্রথমে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার হার বা গতি কাকে বলে। তো আমরা এখন সেটা আলোচনা করব, রাসায়নিক বিক্রিয়ার হার বা গতি কাকে বলে। কোনো একটা বিক্রিয়ার একক সময় বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের হ্রাস বা বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের বৃদ্ধি কেই বলা হয় ওই বিক্রিয়ার হার। আমি আবার বলছি, কোনো একটা বিক্রিয়ায় একক সময়ে বিক্রিয়ক পদার্থের অন্তর্নিহিত হওয়া বা বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হওয়ার কে বলা হয় সেই বিক্রিয়ার হার বা গতি। একটু উদাহরণ দিয়ে বোঝাই, জিনিসটা ক্লিয়ার হবে। মনে করো এ থেকে বি একটা বিক্রিয়া, যেখানে এ হচ্ছে বিক্রিয়ক পদার্থ, বি হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার হার কিভাবে আমরা প্রকাশ করব সেটা দেখো একটা লেখচিত্রের সাহায্যে আমরা দেখিয়েছি। লেখচিত্রটা ভালো করে খেয়াল করো। দেখো এই একটা লেখচিত্র, এটাকে এক্স অক্ষ বরাবর সময়, ওয়াই অক্ষ বরাবর আমরা গাঢ়ত্ব করেছি। ঠিক আছে? তা দেখো এই যে গ্রাফটা, এটা হচ্ছে বিক্রিয়ক পদার্থ, এটাকে আমরা এ দিয়ে প্রকাশ করেছি। আর এইটা লেখচিত্র, এটা দেখো বিক্রিয়াজাত পদার্থ। ঠিক আছে? তো দেখো আরো খেয়াল করো যে সময়ের সঙ্গে সঙ্গে দেখো এই বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের হ্রাস হচ্ছে। দেখো সময়ের সঙ্গে সঙ্গে গ্রাফটা নিচে নেমেছে। ঠিক একই রকম ভাবে দেখো
সময়ের সঙ্গে সঙ্গে বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বটা বাড়তে শুরু করেছে। দেখো গ্রাফটা উপরে চলে এসছে। এখন যদি আমরা মনে করি যে কোনো একটা সময়ে, মনে করো T1 এবং T2 সময় আমরা কনসিডার করলাম, তাহলে T1 সময়ে যদি এই বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব যদি আমরা T1 সময়ে গাঢ়ত্ব যদি কনসেন্ট্রেশন অফ A1 ধরি এবং T2 অর্থাৎ ছোট হাতের T2 সময় গাঢ়ত্ব যদি আমরা A2 বলি, তাহলে গাঢ়ত্বের পরিবর্তন কি হবে বলতো? পরিবর্তন হবে A2 মাইনাস A1। ওকে, দেখো গাঢ়ত্বের, আর এখানে T1 সময় আর এটা T2 সময়, তাহলে T2টা যেহেতু T1 এর চেয়ে বেশি, অর্থাৎ T2 গ্রেটার দেন T1, তাহলে T2 গ্রেটার দেন T1, কারণ এখানে যদি আমরা T1 ধরি, এখানে যদি আমরা T2 ধরি, তাহলে ডেফিনেটলি T2 গ্রেটার দেন T1। তাহলে এবার T2 মাইনাস T1 এটাকে যদি আমরা ডেল্টা T বলি, অর্থাৎ T2 মাইনাস T1 কে যদি ডেল্টা T বলি, আর এদের এই গাঢ়ত্বের যে পরিবর্তন, অর্থাৎ কনসেন্ট্রেশন অফ A2 মাইনাস কনসেন্ট্রেশন অফ A1, এদের গাঢ়ত্বর ডিফারেন্সটা যদি আমরা কনসেন্ট্রেশন অফ ডেল্টা A বলি, তাহলে বলতো এর গাঢ়ত্বর আগে পজিটিভ হবে না নেগেটিভ হবে? আবার বলছি, ডেফিনেটলি এর আগে নেগেটিভ চিহ্ন হবে। তার কারণ কেন বলতো? কারণ দেখো, আমরা A1 সময়ে এর গাঢ়ত্ব বেশি ছিল, এই জায়গাটা A1 সমান, মনে করো A1 সময়ে এই জায়গাটার গাঢ়ত্ব ছিল, আর A2 সময়ে এর গাঢ়ত্ব হয়েছে এই জায়গাটা, তাহলে নিশ্চয়ই গাঢ়ত্ব কমে গেছে। তাহলে আমাদের A2-র মানটা কম, A1 এর মানটা বেশি, ফলে এটা নেগেটিভ হবে। তাহলে কোন সময়ে এই গাঢ়ত্বর হ্রাসটা হয়েছে? এই ডেল্টা T সময়। এবং দেখো এই বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বটা এই ডেল্টা T সময়ে হ্রাস পেয়েছে। সুতরাং এখানে বিক্রিয়ক পদার্থর যে বিক্রিয়ার হার, সেটা আমরা লিখতে পারি মাইনাস dA বাই dt। তাহলে এটা দেখো, এর আগে নেগেটিভ চিহ্ন আছে, সুতরাং এটা বিক্রিয়ার হ্রাস হচ্ছে। তাহলে আমরা বিক্রিয়ক পদার্থের ক্ষেত্রে আমাদের বিক্রিয়ার হারটা আমরা কি লিখব? বিক্রিয়ক পদার্থের ক্ষেত্রে বিক্রিয়ার হার ইকুয়াল টু মাইনাস ডেল্টা A বাই ডেল T। এটা হলো বিক্রিয়ক পদার্থ এর ক্ষেত্রে বিক্রিয়ার হার। দেখো এর আগে নেগেটিভ হয়েছে, মানে এর গাঢ়ত্ব হ্রাস পাচ্ছে, মানে কমে যাচ্ছে। এইবার যদি আমরা বিক্রিয়াজাত পদার্থর কথা বিবেচনা করি, দেখো বিক্রিয়াজাত পদার্থ B, ভালো করে খেয়াল করো, এই জায়গাটায় গ্রাফটা বিক্রিয়াজাত পদার্থের ক্ষেত্রে। এটার ক্ষেত্রে যদি একই রকম ভাবে আমরা T1 এবং T2 কনসিডার করি, তাহলে আমাদের যদি T1 সময়ে যদি B এর গাঢ়ত্ব B1 হয়, আর T2 সময়ে যদি গাঢ়ত্ব B2 হয়, তাহলে গাঢ়ত্বের পরিবর্তন ডেল্টা B ইকুয়াল টু কি হবে?
concentration of B2 minus concentration of B1, that's equal to delta B. তো ডেল্টা বি আমরা লিখেছি। এখন এই যে ডেল্টা বি এর মানটা কি হবে বলো দেখি। ডেফিনেটলি এর মানটা পজিটিভ হবে। তার কারণ হচ্ছে এখানে যখন আমরা T1 সময় নিয়েছি তখন এর গাঢ়ত্বটা কম ছিল, আর যখন T2 সময় নিয়েছি দেখো এর গাঢ়ত্বটা আস্তে আস্তে বেড়ে গেছে। অর্থাৎ এখানে B2-র মান B1 এর মানের তুলনায় বেশি। সুতরাং আমরা গাঢ়ত্বের পরিবর্তন এখানে লিখতে পারি B2 minus B1 is equal to plus delta B। তাহলে দেখো এখানে প্লাস হয়েছে মানে বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব বাড়ছে। ফলে বিক্রিয়াজাত পদার্থের সাপেক্ষে যদি আমরা বিক্রিয়ার হার নির্ণয় করি তাহলে আমরা লিখতে পারবো হার ইকুয়াল টু প্লাস ডেল্টা বি বাই ডেল্টা টি। ক্লিয়ার ব্যাপারটা? সুতরাং আমরা বিক্রিয়ার হার কাকে বলে এবং গ্রাফের সাহায্যে সেটা আমরা ব্যাখ্যা করলাম। এইবার আমরা যেটা পড়ব সেটা হচ্ছে এই বিক্রিয়ার হারের উপরে ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে সাধারণত 3টে ভাগে ভাগ করা যায়। আবার বলছি, এই বিক্রিয়ার হারের উপরে ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াটাকে 3টে ভাগে ভাগ করা যায়। একটা অতি দ্রুত বিক্রিয়া 1 নম্বর, 2 নম্বর অতি মন্থর বিক্রিয়া, 3 নম্বর মধ্যম গতির বিক্রিয়া। আবার বলছি, 1 নম্বর অতি দ্রুত বিক্রিয়া, 2 নম্বর মধ্যম গতির বিক্রিয়া, 3 নম্বর অতি মন্থর বিক্রিয়া। তো ফার্স্ট আমরা অতি দ্রুত গতির বিক্রিয়া নিয়ে আলোচনা করছি। অতি দ্রুত গতির বিক্রিয়া কাকে বলে? যে বিক্রিয়ক পদার্থগুলো মেশানোর সঙ্গে সঙ্গে বিক্রিয়া হয়ে যায় তাদেরকে বলা হয় অতি দ্রুত গতির বিক্রিয়া। সাধারণত যে সমস্ত বিক্রিয়ার ক্ষেত্রে জারণ সংখ্যার পরিবর্তন হয় না তাদেরকে বলা হয় অতি দ্রুত বিক্রিয়া। এবং এই বিক্রিয়াগুলো সংগঠিত হতে 10⁻⁻12 থেকে 10⁻⁻14 সেকেন্ড সময় লাগে। ওকে, তো উদাহরণ কি? একদম খুব দ্রুত বিক্রিয়ার উদাহরণ তোমাদের বলি, HCl প্লাস NaOH খার অ্যাকুয়াস, এটাও জলীয় দ্রবণ নিলাম। অ্যাকুয়াস নিলে তৈরি হবে কি? NaCl প্লাস জল। অর্থাৎ অ্যাসিড এবং ক্ষার HCl এবং NaOH এইটা যদি আমরা মিশিয়ে দিই তাহলে মেশানোর সঙ্গে সঙ্গে বিক্রিয়া শুরু হবে এবং অতি দ্রুত ভাবে সংগঠিত হবে। তো এই বিক্রিয়ার ক্ষেত্রে সাধারণত হার নির্ণয় করা সম্ভব হয় না, যেহেতু খুব দ্রুত গতির বিক্রিয়া। এইবার আমরা যেটা পড়ব সেটা হচ্ছে অতি মন্থর গতির বিক্রিয়া। অতি মন্থর গতির বিক্রিয়া কাকে বলে? যে বিক্রিয়াটা বিক্রিয়ক পদার্থগুলো মেশানোর পরে বা বিক্রিয়ক পদার্থগুলো একসঙ্গে যুক্ত হয়ে দীর্ঘদিন ধরে বিক্রিয়া হতে থাকে এবং অনেক দিন সময় লাগে বিক্রিয়াজাত পদার্থ পুরোপুরি তৈরি হতে, বা খুব ধীর গতিতে বিক্রিয়া শুরু হয়, সেই বিক্রিয়াটাকে বলা হয় অতি মন্থর বিক্রিয়া। একদম বাস্তব উদাহরণ হচ্ছে লোহার মরিচা পড়া। একটা লোহাকে যদি আমরা খোলা বাতাসে রেখে দিই তাহলে তার উপরে মরিচা পড়তে অনেক দিন সময় লাগে। বা বাড়িতে কোনো রড যদি আমরা রং না করে রেখে দিই খোলা অবস্থায় তাহলেও তার উপরে মরিচা পড়তে অনেক দিন সময় লাগে।
সুতরাং এটা হচ্ছে অতি মন্থর গতির বিক্রিয়া। এক্ষেত্রেও বিক্রিয়ার হার নির্ণয় করা একটু কষ্টকর ব্যাপার। তাহলে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে মধ্যম গতির বিক্রিয়া, অর্থাৎ যে সমস্ত বিক্রিয়াগুলো সাধারণত খুব দ্রুত হয় না এবং খুব আস্তে আস্তেও হয় না, সেই সমস্ত বিক্রিয়াগুলো অতি মন্থর গতির বিক্রিয়া বলে। এবং এই সমস্ত বিক্রিয়ার ক্ষেত্রেই বিক্রিয়ার হার আমাদের নির্ণয় করতে পারব এবং সেটাই আমাদের নির্ণয় করা হয়। তার কয়েকটা উদাহরণ বলছি। সে মনে করো N2 plus 3H2 is reversible to 2NH3 plus তাপ। এটা একটা মধ্যম গতির বিক্রিয়া এবং এই বিক্রিয়ার হার আমরা নির্ণয় করতে পারব। ওকে, তাহলে আমরা অতি দ্রুত, অতি মন্থর এবং মধ্যম গতির বিক্রিয়া সম্পর্কে বললাম। এবার আমরা বিক্রিয়ার হার প্রত্যেকটা বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের সাপেক্ষে কিভাবে প্রকাশ করা যায় সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো, এ থেকে বি উৎপন্ন হয়েছে, তাহলে এ হচ্ছে বিক্রিয়ক পদার্থ, বি হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ। তো আমি আগেই বলেছি যে সময়ের সাপেক্ষে এর গাঢ়ত্ব হ্রাস পায় এবং বির গাঢ়ত্ব বাড়ে। সুতরাং আমরা যদি হার লিখি বিক্রিয়ক পদার্থের ক্ষেত্রে, তাহলে কি হবে? বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের হ্রাস অর্থাৎ মাইনাস ডেল্টা এ বাই ডেল টি ইকুয়াল টু বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের বৃদ্ধি অর্থাৎ প্লাস ডেল্টা বি বাই ডেল টি। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা বিক্রিয়ক পদার্থের হার এবং বিক্রিয়াজাত পদার্থের হার আমরা নির্ণয় করলাম। এখন যে টপিকসটা আমি তোমাদের আলোচনা করব সেটা হচ্ছে বিক্রিয়ার হারের উপস্থাপন। আবার বলছি, বিক্রিয়ার হারের উপস্থাপন এটা খুবই ইম্পর্ট্যান্ট এবং খুব ইন্টারেস্টিং। তোমরা ভালো করে এই জিনিসটা খেয়াল করবে। বিক্রিয়ার হার, তো আমি একটা সিম্পল উদাহরণ দিয়ে তোমাদের দেখাচ্ছি। মনে করো এ প্লাস বি ইজ রিভার্সেবল টু সি প্লাস ডি। এই একটা বিক্রিয়া তোমাদের লিখেছি বোর্ডে, এ প্লাস বি রিভার্সেবল টু সি প্লাস ডি। তাহলে এখানে বিক্রিয়া পদার্থগুলো কে কে? এ এবং বি। বিক্রিয়াজাত পদার্থগুলো কে কে? সি এবং ডি। তো এই বিক্রিয়াকে যদি আমরা প্রত্যেকটা বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের সাপেক্ষে হার হিসেবে নির্ণয় করতে চাই, তাহলে আমরা কিভাবে করব সেটা দেখাচ্ছি। তাহলে বিক্রিয়ক পদার্থের ক্ষেত্রে বিক্রিয়ার হার হবে মাইনাস ডি এ বাই ডিটি ইকুয়াল টু মাইনাস ডিবি concentration of dB by dt equal to plus concentration of del C by dt equal to concentration of dd delta D by del T। ক্লিয়ার? দেখো, এখানে কোনো সহগ নেই, অর্থাৎ সামনে কোনো মূল সংখ্যা নেই, সেই জন্য
এটা বিক্রিয়ক পদার্থ সাপেক্ষে হার, তাহলে আমরা হার নির্ণয় করতে পারি ইজ ইকুয়াল টু মাইনাস ডিএ বাই ডিটি দ্যাটস ইকুয়াল টু মাইনাস ডিবি বাই ডিটি দ্যাটস ইকুয়াল টু প্লাস ডিসি বাই ডিটি দ্যাট ইজ ইকুয়াল টু প্লাস ডিডি বাই ডিটি। ওকে, তো একটা উদাহরণের সাহায্যে তোমাদের দেখাই, স্পেসিফিক উদাহরণ, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। দেখাই যে একটা বিক্রিয়া মনে করো সি প্লাস O2 দ্যাটস ইকুয়াল টু CO2। তাহলে এই বিক্রিয়াটার যেহেতু সামনে কোনো সহগ নেই, সুতরাং এটা বিক্রিয়ক পদার্থের সাপেক্ষে যদি আমরা হার নির্ণয় করি, তাহলে ডিসি বাই কনসেন্ট্রেশন অফ ডিসি বাই ডিটি ইকুয়াল টু মাইনাস কনসেন্ট্রেশন অফ ডি O2 by dt equal to concentration of dCO2 by dt। ওকে, তাহলে আমরা দেখলাম যে যখন সামনে কোনো সহগ নেই তখন প্রতিটা বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের সাপেক্ষে হার কিভাবে নির্ণয় করা যায় সেটা আমরা দেখলাম। তো এইবার আমরা যেটা আলোচনা করব যে যখন সামনে মোল সংখ্যা থাকবে তার হিসাব আমরা কিভাবে করব। এখন আমরা যে বিক্রিয়া নিয়ে আলোচনা করছি সেখানে একাধিক বিক্রিয়ক পদার্থ এবং বিক্রিয়াজাত পদার্থ আছে এবং তাদের সহগও আছে। আমি একটা জেনারেল উদাহরণ দিচ্ছি, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। মনে করো এ এ প্লাস বি বি ইজ রিভার্সেবল টু সি সি প্লাস ডি ডি। এই একটা সাধারণ বিক্রিয়া যেখানে এ বি যথাক্রমে ছোট হাতে এ বি যথাক্রমে বিক্রিয়ক পদার্থ এ এবং বিক্রিয়ক পদার্থ বি এর সহগ এবং ছোট হাতের সি এবং ছোট হাতের ডি যথাক্রমে বিক্রিয়াজাত পদার্থের সহগ। তো এক্ষেত্রে আমরা বিক্রিয়ার হার যদি নির্ণয় করতে যাই তাহলে এই সহগগুলো 1 হয়ে যাবে, অর্থাৎ 1 এ 1 বি 1 সি 1 ডি। দেখাই এক্ষেত্রে প্রত্যেকটা বিক্রিয়ক পদার্থের ক্ষেত্রে যদি হার নির্ণয় করি তাহলে হার ইকুয়াল টু বিক্রিয়ক পদার্থের ক্ষেত্রে মাইনাস 1 এ ডি অফ এ বাই ডিটি ইকুয়াল টু মাইনাস 1 বি ডি বি বাই ডিটি ইকুয়াল টু প্লাস 1 সি ডি সি বাই ডিটি equal to plus 1 d d d by dt। ক্লিয়ার? আমি আবার বলছি, দেখো এই দুটো মাইনাস হয়েছে, তার কারণ হচ্ছে এরা বিক্রিয়ক পদার্থ, এদের গাঢ়ত্ব হ্রাস পেয়েছে। আর এই দুটো প্লাস হয়েছে কারণ এটা বিক্রিয়াজাত পদার্থ, এদের গাঢ়ত্ব বৃদ্ধি পেয়েছে। তো এটা একটা জেনারেল উদাহরণ দিলাম। এবার আমি একটা স্পেসিফিক উদাহরণ দিচ্ছি। মনে করো N2 plus 3H2 is reversible to 2NH3। এই বিক্রিয়াটাকে আমরা প্রত্যেকটা বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের সাপেক্ষে প্রকাশ করব। তাহলে বিক্রিয়ক পদার্থের ক্ষেত্রে হারটা কি হবে? বিক্রিয়া হার ইকুয়াল টু বিক্রিয়ক পদার্থের ক্ষেত্রে বিক্রিয়ক পদার্থ কি আছে? নাইট্রোজেন, তাহলে মাইনাস ডি অফ কনসেন্ট্রেশন অফ N2 বাই ডিটি
ভালো করে খেয়াল করো, এর সামনে কোনো সহগ নেই, তাহলে এটা সমান সমান কি হবে, -1/3 d concentration of H2/dt ইকুয়াল টু, এটা যেহেতু বিক্রিয়াজাত পদার্থ প্লাস হবে, সুতরাং +1/2 d NH3/dt। ক্লিয়ার? আবার বলছি, দেখো এই সহগগুলো নিচে নিচে নেমে এসছে। তো এই ধরনের বিক্রিয়া পরীক্ষায় খুব আসে, নিটে আসে, তোমাদের ভালো করে শিখতে হবে। এটা তোমাকে এই বিক্রিয়াটাই বলি, কিভাবে প্রশ্ন আসে একটা আলোচনা করি। বললো বা বলবে যে এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটার ক্ষেত্রে dH2/dt ইকুয়াল টু হাউ মেনি, কত? তো আমি এখানে চারটে অপশন দিচ্ছি, 1 - d N2/dt, 2 minus d NH3 half d NH3/dt, 3 minus 3/2 d NH3/dt, 4 plus 3 d NH2/dt। এই চারটে অপশন তোমাদের দিল, বলো তো এর মধ্যে কোনটা সঠিক হবে? ভালো করে খেয়াল করো কোনটা সঠিক হবে। এটা নিটে থাকে, তো তোমাদের কিভাবে সলভ করবে এটা দেখো, তোমরা এইভাবে লিখে নেবে। এক্ষেত্রে আমরা আগে কি লিখেছি, -d N2/dt is equal to -1/3 d H2/dt equal to +1/2 d NH3/dt। এটা আমরা লিখে নিলাম। এবার আমাদের কি চেয়েছে, দেখো dH2/dt, অর্থাৎ এইটা চেয়েছে, এইটা চেয়েছে। তাহলে dH2/dt ইকুয়াল টু, যদি আমরা +12 d NH3/dt করি, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, dH2/dt is equal to -3/2 d NH2/dt হবে। তাহলে দেখো -3/2 d NH3/dt এই উত্তরটা হবে। এরকম ভাবে অসংখ্য বিক্রিয়া এই সাপেক্ষে আমরা হারের উপস্থাপন করতে পারি। তো আমরা বিক্রিয়ার হারের উপস্থাপন কিভাবে করা হয়, অর্থাৎ একটা বিক্রিয়াকে কিভাবে বিক্রিয়ক পদার্থের সাপেক্ষে এবং বিক্রিয়াজাত পদার্থের সাপেক্ষে প্রকাশ করতে পারি, সেটা আমরা শিখলাম। এখন আমরা শিখব গড় বিক্রিয়ার হার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিকস, সেটা হচ্ছে গড় বিক্রিয়ার হার। কাকে বলে গড় বিক্রিয়ার হার? একটা নির্দিষ্ট সময়ে কোনো বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের পরিবর্তন বা হ্রাস বা
বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের বৃদ্ধিকে বলা হয় গড় বিক্রিয়ার হার। আবার বলছি, একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে কোনো বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের হ্রাস বা বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের বৃদ্ধিকে বলা হয় গড় বিক্রিয়ার হার। একটা উদাহরণ দিই, এখানে দেখো একটা গ্রাফ তোমাদের করেছি, এইটাকে এক্স অক্ষ বরাবর গাঢ়ত্ব ভালো করে ফলো করো, এক্স অক্ষ বরাবর সময় এবং ওয়াই অক্ষ বরাবর গাঢ়ত্ব করেছি। এইটা হচ্ছে রিয়াক্ট্যান্ট বা বিক্রিয়ক পদার্থ, যেটাকে আমরা গাঢ়ত্বটাকে রিয়াক্ট্যান্ট আর বলা হয়েছে, আর প্রোডাক্ট মানে বিক্রিয়াজাত পদার্থ পি দিয়ে প্রকাশ করেছি। দেখো এটা T1 সময়, ধরো বিক্রিয়াটা শুরু হয়ে গেছে, আর বিক্রিয়াটা শুরু হলে কি হবে, বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব কমতে থাকছে, এই যে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব কমছে, আর এটা বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব বাড়ছে। তা দেখো কোনো একটা সময় সে T1 সময়ে যদি বিক্রিয়াটার গাঢ়ত্ব R1 হয় এবং T2 সময়ে, যে T2 সময়ে সেটা কমে যদি R2 হয়, তাহলে এই বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের পরিবর্তনটাকে আমরা ডেল্টা আর বলেছি। দেখো এই যে ডেল্টা আর, তাহলে আমরা এখানে লিখতে পারি ডেল্টা আর ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ R2 মাইনাস কনসেন্ট্রেশন অফ R1। বলো দেখি এর মানটা কত হবে? এর মানটা নেগেটিভ হবে। কেন নেগেটিভ হবে? তার কারণ হচ্ছে এর গাঢ়ত্ব হ্রাস পাচ্ছে, এবং এই যে সময় ব্যবধান, যেহেতু T2 T1 এর চেয়ে বেশি, সেই জন্য এই সময়টাকে আমরা যদি ডেল টি বলি, তাহলে আমরা এখানে বিক্রিয়ক পদার্থের সাপেক্ষে গড় বিক্রিয়ার হার আমরা লিখতে পারি মাইনাস ডেল আর বাই ডেল টি। আবার বলছি, বিক্রিয়ক পদার্থের সাপেক্ষে গড় বিক্রিয়ার হার হলো বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের হ্রাস বাই সময়ের ব্যবধান। এখানে সময়ের ব্যবধান ডেল টি হয়েছে, যেহেতু T2 গ্রেটার দেন T1। এটা হলো বিক্রিয়ক পদার্থের সাপেক্ষে। ঠিক যদি বিক্রিয়াজাত পদার্থের সাপেক্ষে আমরা করি, তাহলে কি হবে? দেখো ভালো করে গ্রাফটা ফলো করো। এটা হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ, এটা পি দিয়ে আমরা প্রকাশ করেছি প্রোডাক্ট। দেখো বিক্রিয়া এখানটা থেকে শুরু হয়েছে, শুরু হওয়ার পরে T1 সময়ে বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব ছিল P1। T1 সময়ে গাঢ়ত্ব ছিল কনসেন্ট্রেশন অফ P1, আর T2 সময়ে গাঢ়ত্ব ছিল কনসেন্ট্রেশন অফ P2। তাহলে কনসেন্ট্রেশন অফ P2, তাহলে এখানে গাঢ়ত্বের পরিবর্তন কি হবে? দেখো এখানে লিখেছি ডেল পি, অর্থাৎ P2 মাইনাস P1 ইকুয়াল টু ডেল পি। বলতো এর আগের চিহ্ন কি হবে? ডেফিনেটলি পজিটিভ হবে। তার কারণ দেখো এই P2 মানটা বেশি P1 এর তুলনায়, P2 মানটা P1 এর তুলনায় বেশি বলে এটা প্লাস হবে। ঠিক আছে, আর এখানটায় সময়ের ব্যবধান হবে ডেল টি। সুতরাং আমরা বিক্রিয়াজাত পদার্থের সাপেক্ষে এখানে গড় বিক্রিয়ার হার আমরা লিখতে পারি প্লাস ডেল পি বাই ডেল টি। ক্লিয়ার ব্যাপারটা? তো এখন আমরা তাৎক্ষণিক বিক্রিয়ার হারটা বলি। তাৎক্ষণিক বিক্রিয়ার হার কাকে বলে? কোনো একটা নির্দিষ্ট সময়ে, একদম নির্দিষ্ট সময়ে যে হারটা হয় বিক্রিয়া, তাকে বলে তাৎক্ষণিক বিক্রিয়ার হার। অর্থাৎ একটা যে কোনো মুহূর্তে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের হ্রাস বা বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের
বৃদ্ধিকে বলা হয় তাৎক্ষণিক বিক্রিয়ার হার। এটাকে আমরা ছোট হাতের ডি দ্বারা প্রকাশ করব, কারণ ছোট হাতের ডিটাকে ক্ষুদ্র সময় বলে। তাহলে তাৎক্ষণিক বিক্রিয়ার হার সমান সমান আমরা লিখতে পারি বিক্রিয়ক পদার্থের ক্ষেত্রে মাইনাস ডিএ বাই ডিটি ইকুয়াল টু বিক্রিয়াজাত পদার্থের ক্ষেত্রে আমরা লিখতে পারি প্লাস ডি বি বাই ডি টি। আজকে আমরা আমাদের ক্লাস এখানে শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, ভালো করে পড়বে। পরের দিনে আমরা এই কাইনেটিক্সের পরের অংশটুকু আলোচনা করব। অনেক অনেক ধন্যবাদ।